গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। ঘটনাটা দুর্গাপুর শহরের ঘটনা। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি যেই জায়গাটার ঘটনা আজকে বলতে যাচ্ছি সেই জায়গাটা দুর্গাপুরের প্রত্যেক মানুষে জানেন, প্রত্যেক মানুষে চেনেন, প্রত্যেক মানুষে ফিলও করেছেন। হয়তো কেউ অনেক মানুষ ফিল করেছেন সেই জায়গাটা। তো ঘটনাটা ঘটেছিল সুকুমার চক্রবর্তীর সঙ্গে। সুকুমারদার এখন বয়স হচ্ছে 40। যখন সুকুমারদার সঙ্গে ঘটনাটা ঘটে তখন সুকুমারদার বয়স ছিল 35, মানে আজ থেকে প্রায় 5 বছর আগে। সুকুমারদা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন এমপ্লয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের NSPCL ডিপার্টমেন্টে সুকুমারদা কাজ করে। তো কোনো একটা এমার্জেন্সির কারণে, কোনো একটা এমার্জেন্সি কাজের কারণে সুকুমারদা সেই দিনটা, যে দিনকার ঘটনা সেই দিনকে সুকুমারদা প্ল্যান্টে আটকে পড়ে। সেই কাজটা আটকে পড়ে। কোনো একটা মেশিন ট্রিপ হওয়ার কারণে সুকুমারদা সেই মেশিনটাকে চালু করতে মোটামুটি বেজে যায় 12:30 একটা। 12:30 একটায় সুকুমারদার যখন শিফট শেষ হয় এবং সুকুমারদার সঙ্গে আরও 2জন বন্ধু থাকে, তাদেরও শিফট শেষ হয়। শেষ হওয়ার পর সুকুমারদা প্ল্যান্ট থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে তার প্ল্যান হয় যে আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে, তো অল্প একটু পানীয় গলায় ঢালা যাক। এরপরে তারা রাস্তার সাইডে একটা ঢাবাতে যান। তিন বন্ধু মিলে খাবার দাবার খেয়ে হালকা ফালকা ড্রিঙ্ক করে সবাই সবার বাড়ির দিকে রওনা হন। সুকুমারদার যে দুই বন্ধুই মেন গেটের দিকে থাকে, তো তারা মেন গেটের দিকে চলে যায়। সুকুমারদার রিটার্ন বাড়ির দিকে আসতে শুরু করে। সুকুমারদার বাড়ি হচ্ছে দুর্গাপুর স্টিল টাউনশিপ এই জোনে ডি সেক্টর মার্কেট অনেকে জানে হবে। ডি সেক্টর মার্কেটের দিকেই সুকুমারদার বাড়ি। তো সুকুমারদার বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হতে গিয়ে যে রাস্তা দিয়ে সুকুমারদাকে আসতে হয় সেটা হচ্ছে NIT কলেজের সামনের রাস্তা। সুকুমারদা রাতে নিজের মনে বাইক নিয়ে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় NIT ক্রস করে যে রোটারি পড়ে, ওমেন্স কলেজের রোটারি, সেই ওমেন্স কলেজের রোটারিটা পেরিয়েই লেফট সাইডে একটা বড় গাছ। সুকুমারদা দেখতে পান সেই গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে লিফটের জন্য, এবং সুকুমারদা দাঁড়ান সেখানে। দাঁড়ানোর পর সুকুমারদা সেই মেয়েটাকে জিজ্ঞেস করেন যে এত রাতে আপনি এখানে কী করছেন? প্রায় 1:30-2 বাজে। তো মেয়েটা বলে যে আমি কোনো একটা কাজে এখানে এসেছিলাম, তো ফেঁসে গেছি। এখন কোনো বাড়ি যাওয়ার না রিক্সা না অটো কিছু পাওয়া যাচ্ছে না, তো আপনি যদি একটা হেল্প করেন, আমাকে যদি বাড়ি অবধি ছেড়ে দেন। সুকুমারদা বলছে ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। মেয়েটা সুকুমারদার বাইকে চেপে বসে এবং সুকুমারদা তাকে ছেড়ে দেয়। সুকুমারদা তাকে নিয়ে বাড়ির দিকে রওনা। তার বাড়ি থেকে তার সঙ্গে কথা বলতে বলতে মেয়েটি জানায় নিজের বাড়ির অ্যাড্রেস। সুকুমারদা আসে। মেয়েটি নিজের বাড়ির অ্যাড্রেস জানায় জোন ধোবিঘাটের দিকে। তো সুকুমারদা যে জায়গায় মেয়েটা কথা বলতে নিয়ে যায়, এইদিকে ওইদিকে ডান দিক বাঁ দিক রাস্তা দেখাতে সুকুমারদাকে নিয়ে যায়। সুকুমারদা শেষ পর্যন্ত পৌঁছে মেয়েটির বাড়ির কাছে, এবং পৌঁছে সুকুমারদা বলে যে বোন, এবার তুমি বাড়ি চলে এসছে, সাবধানে যেও। এটা বলার পর সুকুমারদা যখন নিজের বাইকের পেছনের দিকে ঘুরে তাকান, তিনি দেখতে পান যে তার বাইকে কেউই নেই। সুকুমারদা আশেপাশে দেখেন। সুকুমারদা ভাবেন যে মেয়েটা হয়তো রাস্তায় পড়ে গেছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুকুমারদা আবার বাইক ঘুরে সারা রাস্তা খুঁজতে
সেই মেয়েটিকে সুকুমারদা পৌঁছায় আবার সেই জায়গায় যেখানে মেয়েটাকে উঠিয়েছিল। রাস্তায় কোথাও খুঁজে না পাওয়াতে আবার রিটার্ন আসেন। সুকুমারদা বলেন আমার সঙ্গে মেয়েটি, নিজের মনে ভাবেন যে আমার সঙ্গে মেয়েটি সারা রাস্তা কথা বলতে বলতে আসলো, রাস্তায় তো পড়তে পারে না, ইভেন কি বাড়ির সামনে অবধি কথা বলতে বলতে এসছে। এটা মনে পড়ার পরে সুকুমারদা আবার রিটার্ন যান মেয়েটার বাড়ির কাছে। মেয়েটার বাড়ির কাছে গিয়ে হাঁক ডাক করেন, একটু খোঁজাখুঁজি করেন পায়ে হেঁটে এদিক ওদিক যে মেয়েটা কোথাও গেল কিনা। এবং তারপরে সুকুমারদাকে যেই বাড়িটা দেখানো হয়েছিল, যেটা আমার বাড়ি ওই সামনে, সেই বাড়িটাতে সুকুমারদা পৌঁছে নক করেন। অনেকক্ষণ নক করার পর একজন বয়স্ক কাকিমা বেরিয়ে আসে সেই বাড়িটা থেকে এবং জিজ্ঞেস করেন সুকুমারদাকে যে এত রাতে তুমি দরজা ঠকঠক করছো কেন? একটু রাগের স্বরে, কে তুমি, কী দরকার? এবং এটা বলার পরে ওনার পেছন থেকে আরেকজন ভদ্রলোক, একজন বয়স্ক আঙ্কেল বেরিয়ে আসে এবং সুকুমারদাকে সেও জিজ্ঞেস করেন যে এত রাতে ভদ্র মানুষের বাড়িতে ঠকঠক করছো, কী ব্যাপার, কী হয়েছে তোমার, কে তুমি, কী কাজ তোমার? সুকুমারদা তখন তাদেরকে শান্ত করে বলেন যে দেখুন, আমি আপনাদের মেয়ে, আপনাদের বাড়ির মেয়ে, আমার বাইকে করে এসছে, তো সে ফেঁসে গেছিলো ওমেন্স কলেজের সামনে থেকে, আমি তাকে তুলে নিয়ে এসেছি, বাট এখন তাকে পাওয়া যাচ্ছে না। জাস্ট বাড়ির সামনে এসে আমি যখন পেছনে করে তাকাই আমার বাইকে, তাকে আমি দেখতে পাই না। তো আপনাদের মেয়ে কি বাড়িতে এসেছে? বয়স্ক লোক এবং বয়স্ক মহিলা দুজনের মুখের দিকে তাকান, নিজেদের মুখের দিকে তাকিয়ে বলেন যে তুমি কোন মেয়ের কথা বলছো? বলছে আপনাদেরই বাড়ির মেয়ে। বলছে তুমি কখন ছাড়লে তাকে, কখন নিয়ে আসলে তাকে? সুকুমারদা আবার বললেন যে উনি ফেঁসে গেছিলেন কলেজের সামনে, সেখান থেকে আমি তাকে পিক আপ করে নিয়ে এসেছি। তখন ভদ্রলোক বলেন যে তুমি শিওর, তুমি ঠিক বলছো তো? তোমার মুখ থেকে তো মদের গন্ধ আসছে, তুমি মদ খেয়েছো, তুমি ভুলভাল বলছো। বলছে না, সুকুমারদা বলছে যে না, আমি মদ খেয়েছি, বাট এতটাও খেয়ে নিই যে আমি এতটা নিজের জ্ঞান হারিয়ে ফেলবো। আমি সারা রাস্তা বাইক চালিয়ে এসেছি, আপনার বাড়ির অ্যাড্রেস বলা হয়েছে, আপনার বাড়িতে আমাকে নিয়ে আসা হয়েছে, এখানে আমি মেয়েটাকে নামিয়েছি, তো আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। এবং তখন সেই মেয়েটির চেহারার বিবরণ সুকুমারদা বলেন সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, সেই কাকু কাকিমাকে। বলার পর সেই কাকু কাকিমা তাকে ঘরের ভিতর ডাকে, বলেন আসো, ঘরে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এবং সুকুমারদা ভেতরে যান। ভেতরে ঢুকতেই লিভিং রুমে একটা ফটো দেখতে পান সুকুমারদা, সেই মেয়েটিরই ফটো। কলেজের ব্যাগ নিয়ে মেয়েটি সাইড পোজে হাসছে ফটোটাতে। এবং সুকুমারদা তখনই বলেন এই মেয়েটাকেই আমি নিয়ে এসেছি আপনাদের বাড়ির অবধি, এই মেয়েটাই ছিল। তখন যে বয়স্ক আন্টি, সে কান্নাকাটি করতে শুরু করেন, সে কাঁদতে শুরু করেন। এবং যে বয়স্ক আঙ্কেল, তিনি বলেন সেই আন্টিকে যে তুমি ভেতরে যাও, আমি বলছি। সেই আন্টিকে নিজের রুমে পাঠিয়ে দিয়ে সেই আঙ্কেল আবার ফেরত আসেন এবং সুকুমারদার সঙ্গে বসেন সোফাতে। বসার পর সুকুমারদাকে সেই আঙ্কেল বলেন যে দেখো বাবা, যেটা বলছি খুব ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো। আমাদের মেয়ে আজ প্রায় অনেক বছর আগে, প্রায় 10 থেকে 12 বছর আগে আমাদের মেয়ে মারা গেছে। এই কথাটা শুনে সুকুমারদার জাস্ট বিশ্বাস হয় না এবং তিনি বলেন যে আপনারা আমার সঙ্গে কোনো রকম ইয়ার্কি মারছেন বা মজা করছেন, তো এরকম করুন না কাকু, আপনার অনেক বয়স হয়ে গেছে, তো এই বয়সে এসব মানায় না। আপনি শুধু বলুন যে সে বাড়ি পৌঁছেছে কিনা, আমি আমার বাড়ি চলে যাব এবং আমারও কাজ আছে, তো এইসব গল্প আমি শুনতে ইন্টারেস্টেড নই। তখন সেই কাকু, সেই ভদ্রলোক সুকুমারদার হাতটা ধরে সুকুমারদাকে নিয়ে যান জাস্ট ভেতরের রুমে। নিয়ে গিয়ে দেখান যে সেই মেয়েটির একটা ফটো, ফ্রন্ট ফেসের ফটো, তার মধ্যে মালা ঝোলানো আছে। অর্থাৎ সেই মেয়েটি মারা গেছে অনেক বছর আগে। এবং সেই আঙ্কেল সুকুমারদাকে বলেন যে দেখো, আমাদের মেয়ে প্রায় অনেক বছর আগে, ঠিক আছে, কলেজে গিয়ে কিছু একটা তার কারোর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল বা কী ছিল কেউ জানে না, বাট কলেজে কোনো একটা দিনে
তার ঝগড়া হয়, হয়তো সেই প্রেমিকের সাথে তার ঝগড়া হয়, এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সে বলে যে বাবা মা, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, আমি মরে যেতে চাই, এবং অনেক কান্নাকাটি করে, অনেক দুঃখ প্রকাশ করে। তখন তার বাবা তাকে বোঝায়, মেয়েটিকে, যে দেখো মা, তোমার এখন অনেক বয়স আছে, তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি এসব দিকে মন দাও না, ভালোবাসার দিকে মন দাও না, তুমি নিজের পড়াশোনার দিকে মন দাও, নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করো। কেন যে তুমি যদি এরকম স্টেপ কোনো ওঠাও তো আমাদের কী হবে, বুড়ো বয়সে আমাদেরকে কে দেখবে, তুমি একমাত্র মেয়ে আমাদের। এবং সেই মেয়েটি তখন একটু শান্ত হয়ে নিজের বাবাকে গলায় জড়িয়ে বলে যে ঠিক আছে বাবা, আমি কোনো রকম বাজে থিঙ্কিং নিজের মাথায় নিয়ে আসবো না, আমি এবার পড়াশোনার দিকে মন দেবো, আমি এবার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করবো। এটা বলার পর সেই দিনটা মোটামুটি স্বাভাবিকভাবে কাটে। পরের দিন সকাল সকাল সেই মেয়েটি কলেজ যায়, এবং কলেজ যাওয়ার পর জাস্ট 3-4 ঘন্টা পর এই আঙ্কেলের কাছে, মেয়েটির বাবার কাছে কল আসে যে আপনার মেয়ে সুসাইড করেছে, আপনার মেয়ে মারা গেছে। মাথায় বাজ পড়ার মতন অবস্থা, বাট আঙ্কেল যান, সরি, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কলেজ থেকে বলা হয়েছে যে আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। এবং সে আঙ্কেল তখন তাড়াতাড়ি কলেজ অবধি পৌঁছান। কলেজে পৌঁছে আঙ্কেল যেটা দেখেন সেটা অনেক একটা বাজে ঘটনা, যে তার মেয়ে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। কলেজের কোনো একটা ফাঁকা স্টোর রুমে ওনার মেয়ে সুসাইড করেন, এবং আঙ্কেল সেখানে ভেঙে পড়েন। তারপর যা হয়, কাজকর্ম, পুলিশ কেস, পোস্টমর্টম সব কিছু করার পর, কাজকর্ম করার পর আঙ্কেল আন্টি একাই নিজের জীবন কাটাতে শুরু করেন। মেয়ের শোক আস্তে 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 সময়ের সাথে অনেকটা হালকা হয়ে যায়। বাট এই ঘটনার জাস্ট 3 থেকে 4 বছর পর থেকে আঙ্কেল আন্টি শুনতে পান যে এরকম ঘটনা ঘটছে। কীভাবে শুনতে পান যেটা আমি জানাচ্ছি। তো আঙ্কেল বলেন, সুকুমার দাকে বলেন যে দেখো বাবা, আমার মেয়ে ছোটোবেলা থেকে বাইকে চাপতে খুব ভালোবাসতো, স্কুটারে বাইকে ঘুরতে খুব ভালোবাসতো। তো পাড়ায় যেই কোথাও যাক না কেন বাইক নিয়ে, আমার মেয়ে দৌড়িয়ে বলতে কাকা আমাকে নিয়ে চলো, আমাকে ঘুরিয়ে নিয়ে আসে বাইকে, আমার বাইকে চাপতে খুব ভালো লাগে। বা কেউ স্কুটার নিয়ে গেলে, আঙ্কেল আমাকে ঘুরিয়ে নিয়ে আসো স্কুটারে, আমার স্কুটারে ঘুরতে খুব ভালো লাগে। তো এইভাবে সে ছোটোবেলায় পাড়ার সবার বাইকে চেপে ঘুরে বেড়াতো, এবং বড় বয়সে আঙ্কেলের সঙ্গেও অনেকবার ঘুরতে বেরিয়েছে। তো বাইকে ঘোরা অনেক বেশি পছন্দ ছিল। তো দেখো বাবা, মানে আঙ্কেল বলেন সুকুমার দাকে যে দেখো বাবা, তোমার মতো আজ পর্যন্ত আমাদের বাড়িতে অনেকজন এসছে যে আমার মেয়েকে বাড়ি পৌঁছে দিয়েছে, বাট তাকে দেখতে পাইনি। তারপর তো আমাদেরকে জিজ্ঞেস করতে এরকম এসছে, তোমার মতন অনেকজন এসছে। তো আমরাও এই জিনিসটাতে খুব একটা খুশি হই না, কিংবা আমাদেরও এই জিনিসটা যতবারই এই ঘটনাটা হয় আমাদের দুঃখ লাগে যে প্রত্যেকবার আমাদের মেয়ে আমাদের বাড়ি অবধি আসে, বাট বাড়িতে আর আসে না, আমাদের সঙ্গে দেখা হয় না, সে আমাদেরকে অনেক বছর আগে ছেড়ে চলে গেছে। বাট তুমি যাকে নিয়ে এসছো সে আমার মেয়ে নয়, সে হলো আমার মেয়ের আত্মা। তো আমার মেয়ের আত্মা প্রায় রাস্তায় হাত দেখিয়ে কারোর কাছে লিফট চাওয়ার পর সে বাড়ি অবধি পৌঁছায়, কিন্তু সে আর বাড়ি ঢোকে না, সে আবার হয়তো পৌঁছে যায় সেই গাছতলায় বা সেই কলেজে, সেখানে আবার অন্য কারোর ওয়েট করে, কারোর বাইকে চাপে বলে। ঘটনাটা শোনার পর সুকুমার দার মাথায় এবার বাজ পড়ার মতন অবস্থা। সুকুমার দা হাত পা ঠান্ডা হয়ে যায়, তার নেশা পুরোপুরি নেমে যায়, এবং কোনো রকমভাবে সুকুমার দা ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমভাবে নিজের বাইকে করে নিজের বাড়ি অবধি পৌঁছান। এই ঘটনার পর থেকে সুকুমার দা পুরোপুরি সেই রাস্তাটা রাতের দিকে অ্যাভয়েড করে দেয়, আর সেদিক দিয়ে আসার চেষ্টাও করে না, বা সেই রাস্তার নামটাও মুখে তোলে না। যদিও সুকুমার চক্রবর্তী নামটা একটা ছদ্মনাম, যে দাদার সঙ্গে ঘটনাটা ঘটেছে সেই দাদা নিজের নামটি প্রকাশ করতে মানা করেছে। এবং হয়তো অনেকে জানেন, যারা দুর্গাপুরে থাকেন তারা অনেকে হয়তো দাদার নাম জানেন, বাট কেউ জানলেও প্লিজ প্রকাশ করবেন না নামটা।
কারণ দাদার স্পেশাল একটা আর্জি ছিল আমার কাছে যে নামটা যেন প্রকাশ না করা হয়। তো এরকম ঘটনা ঘটার পর অনেকেই জানেন যে এটা ঘটে থাকে দুর্গাপুর উমেন্স কলেজের সেই গাছটার কাছে। তো সেই গাছটা নিয়ে আরেকটি ঘটনা আছে। সেরকমই একটা বাইক নিয়ে একজন আসছিল, মেবি প্লান্ট থেকে আসছিল। এটা তার মুখ থেকে শোনা নয়, এটা অন্য কারোর মুখ থেকে আমার শোনা ঘটনা। প্লান্ট থেকে বা কোথাও থেকে সেই দিক থেকে ফিরছিল কেউ একজন। তো ফেরার পথে সেরকমই হাত দেখিয়ে একটি মেয়ে তার কাছে লিফট চায় এবং সে তাকে বাইকে বসে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যতটাই তার বাইকটা এগোচ্ছে তার মনে হচ্ছে যে আস্তে আস্তে পেছনে যে বসে আছে, যে মেয়েটি বসে আছে, যদিও সেই লোকটি মানে বাজে নজরেই মেয়েটিকে দেখেছিল বা বাজে ইন্টেনশনে হয়তো তুলেছিল সে বাইকের মধ্যে। তো সে যখন আস্তে আস্তে এগোচ্ছে, যতটা এগোচ্ছে ততটা বাইকটা ভারী হয়ে পড়ছে, মানে বাইকে প্রেশার পড়ছে, টান পড়ছে বাইকের মধ্যে। সে আরও এগোচ্ছে, বাইকটা আরও টান পড়ছে, আরও মনে হচ্ছে পেছনের জন্য ভারী হয়ে যাচ্ছে বা বাইকের ওয়েটটা ভারী হয়ে যাচ্ছে। তো মোটামুটি অনেকটা দূর যাওয়ার পর তার বাইকটা আর এগোতে পারছে না, এতটা ভারী হয়ে পড়েছে। এবং সে দাঁড়িয়ে সে যখন দেখছে পেছনে করছে এতটা ভারী কী করে হয়ে গেল, এবং সে বলছে যে এত টান মনে হচ্ছে কেন, এত ভারী মনে হচ্ছে কেন, এই তো দেখুন তো পিছনে, মানে সেই মেয়েটিকে বলছে যে দেখুন তো কিছু টায়ার আটকিয়েছে না কিছু টায়ারে গুটিয়েছে। তখন সেই মেয়েটি পিছন থেকে খিলখিলিয়ে হেসে তাকে বলছে যে বাইকে করে যে চাপিয়ে নিয়ে এসছে মেয়েটাকে, অনেকটা দূর এসে গেছে। তখন তাকে বলছে যে তুই তো ওয়েটই করলি না, তুই একটু ওয়েটই করলি না, আমাকে চাপতে দিলি বাইকে, কিন্তু আমি পাগুলো তো ওইখানেই ছেড়ে এসেছি, আমার পাটা তো তোলার টাইমই পেলাম না। এটা শোনার পর যে বাইক চালাচ্ছিল সে যখন পেছনে ঘুরে তাকায় তখন দেখে যে মেয়েটি তার বাইকে বসে আছে মোটামুটি অনেকটা দূরে, মোটামুটি একটা গোলায় পার করে সোজা রাস্তায় পরের গোলায় অব্দি পৌঁছাও সেরকম জায়গায় দাঁড়িয়ে সে যখন পেছনে ঘুরে তাকাচ্ছে দেখছে মেয়েটি তার বাইকে বসে আছে, বাট মেয়েটির পাগুলো লম্বা হয়ে চলে গেছে সেই জায়গা অবধি যেখান থেকে মেয়েটিকে তোলা হয়েছিল। এই ঘটনাটি জাস্ট এইটুকু দেখার পর, এই ঘটনাটা ঘটার পর সেই ছেলেটা বা সেই লোকটা সেখানে মাথা ঘুরে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এবং পরে লোকজন, পুলিশ এরা আসার পর জানা যায়, লোকটা যখন ঘটনাটা বলে জানা যায় যে তখন তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এবং সে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তো যারা দুর্গাপুরে আছেন বা যারা ভূত প্রেত মানেন বা মানেন না, যারা মানেন না তাদের জন্য বলি যে এমন কিছু জিনিস আছে যে দুর্গাপুরের একজন আমাদের দাদা আছেন, আমাদের খুব ক্লোজ দাদা, যিনি ভূত প্রেত এসব নিয়ে গবেষণা করেন এবং তিনি মেশিন নিয়ে গিয়ে চেকও করেন যে কোনো রকম আত্মা বা কোনো রকম বাজে স্পিরিট বা কোনো রকম নেগেটিভ এনার্জি কোথাও আছে কি না। দুর্গাপুরের অনেক ফেমাস দাদা, তারও নামটা আমি কারো নাম উল্লেখ করি না আমার গল্পতে তো বা আমার ঘটনাতে। তো সেই দাদাও গিয়ে ওখানে চেক করেছেন, ওনার মিটারেও ওনার মেশিনেও দেখেছেন, ওনার মেশিনও দেখিয়েছে যে ওখানে কিছু ওই জায়গাটা স্পেসিফিক ওই উমেন্স কলেজের গোলার সামনে যে বড় গাছ, সেই গাছটার সামনে উনিও দেখেছেন, ওনার মেশিনও দেখিয়েছে যে কিছু নেগেটিভ এনার্জি আছে। কিন্তু যারা দেখেন বা যারা ফিল করেন তারা বিশ্বাস করেন, যারা আজ পর্যন্ত দেখেননি তারা অগ্রাহ্য করে চলে যান, বা যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের সঙ্গে মজা করেন বা তাদেরকে বলেন যে তারা মিথ্যা কথা বলছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যা এটা কেউই জানে না। ভূত একটা এমন জিনিস যেটা প্রথমে আমি বলেছি, যারা দেখে তারা বিশ্বাস করে, যারা দেখে না তাদের কাছে যেরকম ভূত সেরকম ভগবান, যে তারা শুধু কল্পনাতে এক্সিস্ট করে। তো যারা দুর্গাপুরে আছে তাদের মধ্যে কেউ যদি এক্সপিরিয়েন্স করে থেকেছেন ওই উমেন্স কলেজের সামনের জায়গাটা, তো আমাকে নিশ্চয়ই জানাবেন। তাদের স্টোরি আমি যেরকম এই দাদার আমি স্টোরি শেয়ার করলাম, আমি চেষ্টা করবো তাদেরও স্টোরি শেয়ার করার। আর যারা এক্সপিরিয়েন্স করেনি তারা আমাকে কমেন্টে জানান যে আপনাদের কী মনে হয় যে কতটা সত্যি কতটা মিথ্যা। বাদ বাকি এরকম আরও অনেক ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে
শেয়ার করব, অনেক ঘটনা নিয়ে আসবো। আশীর্বাদ রাখবেন। আজকের মতন আমার গল্পটা এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।